তোমাদের অনেকের এই ফিজিক্সের লাস্টের অধ্যায়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় না। এটা যদিও শেষের দিকের চ্যাপ্টার, প্রতি বছর দেখা যায় যে এখান থেকে কিন্তু আমার একটা করে ম্যাথ আসে বা একটা সৃজনশীলে একটা কোশ্চেন কিন্তু চলে আসে। দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধু তাই না, এই চ্যাপ্টারটা কিন্তু একই সাথে অনেক ইন্টারেস্টিং। চলো শুরু করা যাক। তো ফার্স্ট ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা অবভিয়াসলি দুইটা চুম্বক। তোমরা অনেকে দুইটার সাথে খুব ভালোভাবে পরিচিত। তোমরা হয়তো অনেকে এই দণ্ড মতো যে চুম্বকটা দেখা যাচ্ছে সেটার সাথে পরিচিত না হলেও এটার সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ ছোটবেলায় তো আমরা অনেকেই সাবওয়ে সার্ফার্স বা টেম্পল রানের মতো গেমগুলো খেলছি, যেখানে এই ম্যাগনেটগুলো দিয়ে আমরা কয়েন কালেক্ট করতাম। সো বুঝতেই পারছো যে জিনিসটা হচ্ছে অ্যাট্রাক্ট করে বা বিকর্ষণ করে। আমরা একটু পরে আরো ভালোভাবে দেখব। আচ্ছা, এখন চুম্বক জিনিসটা তাহলে অ্যাকচুয়ালি কি? আমরা তো সবাই দেখছি যে চুম্বক জিনিসটা দেখতে কিরকম হয়, কিন্তু জিনিসটার আসলে ব্যাখ্যা কি বা এটার বৈশিষ্ট্য কি সেটা নিয়ে আমরা একটু শুরু করি। সেটাই দেখো, এখানে লেখা আছে যে সকল বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। চৌম্বক ক্ষেত্র কথাটা মাথায় রেখো। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে ফলে অন্য একটি চুম্বক বা চৌম্বক পদার্থের উপরে বল প্রয়োগ করে। কিসের উপরে বল প্রয়োগ করে? একটি চৌম্বক বা চৌম্বক পদার্থের উপরে বল প্রয়োগ করে। তাদেরকে আমরা কি বলি? আমরা তাদেরকে চুম্বক বলি। আর চুম্বকের আকর্ষণী ও দিক নির্দেশক ধর্মকে এর চৌম্বকত্ব বলে। তার মানে আমরা মোটামুটি একটা জিনিস জানতে পারলাম যে চুম্বকের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা চৌম্বকত্ব বলি। এখানে দেখতেই পাচ্ছ আমাদের ইন জেনারেলি এই লাল যে সাইডটা থাকে সেটা হয় আমার উত্তর বা নর্থ পোল, আর যেটা আমার নীল থাকে সেটা হলো সাউথ বা দক্ষিণ মেরু। আচ্ছা, তাহলে আমরা এই চুম্বক পদার্থ যেটা, সেটাকে আমরা এই চুম্বকের প্রতি আচরণের ওপর ভিত্তি করে তিনটা মোটা দাগে ভাগ করতে পারবো। আমাদের ফার্স্ট যে টাইপটা সেটা হলো ফেরোচৌম্বক। তো ফেরোচৌম্বকের বৈশিষ্ট্যটা কি? এটা হলো চৌম্বক পদার্থটা চুম্বককে খুব তীব্রভাবে আকর্ষণ করবে। বুঝতে পারছি আমরা? আর একে কি আমরা স্থায়ী চুম্বক, স্থায়ী নাকি অস্থায়ী চুম্বক, এই জিনিসগুলো আমরা একটু পরেই পড়বো। আপাতত জেনে রেখো যে এই ফেরোচৌম্বক পদার্থগুলোকে স্থায়ী চুম্বকে খুব সহজে রূপান্তর করা যায়। আর কি কি উদাহরণ? উদাহরণ এখানে আমার আছে হচ্ছে লোহা বা ফেরাস, নিকেল, কোবাল্ট, ইস্পাত। বুঝতে পারছো? মানে এই পদার্থগুলা এটা হচ্ছে তোমার চুম্বকের প্রতি খুব সেইভাবে অ্যাট্রাক্টেড। তাহলে আমাদের নেক্সট যে টাইপটা সেটা হলো প্যারাচৌম্বক বা প্যারাম্যাগনেটিক। এই প্যারাম্যাগনেটিক এটা হলো আকর্ষণটা একটু কম করবে। এই যেখানে লেখা আছে খুব মৃদু বা হালকাভাবে আকর্ষণ করে। আর একে কি আমরা স্থায়ী চুম্বকে রূপান্তর করতে পারবো কিনা, এখানে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে করা যায় না। এখানে আমি যদি চুম্বক সরাই দেই তাহলে আমার ওই পদার্থের চুম্বকত্বটা শেষ হয়ে যায়। কোন ধরনের পদার্থ আছে? এই যে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, সোডিয়াম। আবার এখানে একটা উদাহরণ দেখো, আমার দেওয়া হচ্ছে অক্সিজেন। আমাদের মধ্যে অনেকের একটা মিসকনসেপশন আছে যে শুধুমাত্র ধাতুই হয়তো আমার তারই চুম্বকত্ব আছে বা চুম্বক ধর্ম সে প্রদর্শন করে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অক্সিজেনও কিন্তু মৃদুভাবে চুম্বক পদার্থকে আকর্ষণ করে থাকে। তার মানে এই জিনিসটা কিন্তু আমাদের পুরোপুরি সত্যি না। আর আমাদের যে লাস্ট যে টাইপটা আছে সেটা হলো ডায়াচুম্বক। এই ডায়াচুম্বক কি করে? সে তো আকর্ষণ করবেই না, বরং সে উল্টা বিকর্ষণ করবে। মানে তার সামনে তুমি যদি কোনো চৌম্বক পদার্থকে আনো, সে এবং আরো দূরে সরে যাবে, সে আকর্ষণ করতেই চাইবে না। আর প্রথম দুইটা কি হইতো? ফেরোচৌম্বক আমার খুব তীব্রভাবে আকর্ষণ করত। আর প্যারাচৌম্বক কি হয়েছে? প্যারাচৌম্বক হচ্ছে খুব কম আকর্ষণ করত। আর ডায়াচুম্বক সে একদম দূরে ঠেলে দিবে, মানে সে পছন্দই করে না চুম্বক জিনিসটাকে। আর স্থায়ী চুম্বকে তো তাহলে একে রূপান্তর করা অসম্ভব, কারণ আমরা দেখছি যে প্যারাচৌম্বক এটাকে আমরা স্থায়ী চুম্বকে রূপান্তর করতে পারতেছি না। তাহলে এটাকে কোনোভাবেই করা সম্ভব না। এর কোন ধরনের উদাহরণ হতে পারে? এই যে তামা একটা ধাতু, রূপা, সোনা, পানি, বিসমাথ। এই বিসমাথ এটা হচ্ছে এক ধরনের মৌল, তোমরা পর্যায় সারণীতে দেখবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই।
এবার আমরা চুম্বকের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলি। কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স তো আমরা অলরেডি জানি যে তারা আকর্ষণ বিকর্ষণ করে। আমি প্রথমটা যদি দেখি, আকর্ষণ ধর্ম। চুম্বক লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট প্রভৃতি চুম্বক পদার্থকে আকর্ষণ করে, এটা আমরা কম বেশি সবাই জানি। তারপর যদি আমরা একটু দেখি, এই যে চুম্বকটা দেখতে পাচ্ছ, এই চুম্বকটা দিয়ে যদি আমি, এখানে কি লোহার কি আছে, হ্যাঁ, যে এখানে একটা লোহার বল দেখতে পাচ্ছি, তাহলে দেখবা যে বলটাকে কিন্তু সে আকর্ষণ করতেছে। দেখতে পাচ্ছ? দেখো, এই জিনিসটা অলরেডি তোমরা সবাই জানো। আর আরেকটা ইম্পর্টেন্ট ধর্ম আছে, সেটা হলো আমার দিক নির্দেশী বা দিকদর্শী ধর্ম। দিকদর্শী ধর্ম আমাদের কি বলতেছে? আমাদেরকে বলতেছে যে একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি সর্বদা উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে স্থির থাকে। চুম্বকের যে মেরু উত্তরের দিকে মুখ করে থাকে তাকে আমরা বলবো হচ্ছে উত্তর মেরু, এবং যে মেরু তোমার দক্ষিণের দিকে মুখ করে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ মেরু। জিনিসটা আসলে কি বোঝায়? এখন মনে করো যে তুমি যে কোনো একটা দণ্ড নিচ্ছ, যে দণ্ডটা তোমার চুম্বক না, সে দণ্ডটাকে তুমি যদি এইভাবে ঝুলাই দাও, ধরো তুমি উত্তর দক্ষিণ না, তুমি তাকে পূর্ব পশ্চিম দিকে ঝুলাই দিছো, তাহলে জিনিসটা কি হবে? আমি যদি তাকে আর বল প্রয়োগ না করি, তাহলে সে কিন্তু সেভাবে পূর্ব পশ্চিম দিকে মুখ করে থাকবে। কিন্তু হোয়াট ইফ আমি যদি একটা চুম্বক পদার্থকে এভাবে ঝুলাই দিই, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটা চুম্বক দেখাইছি। তো একটা জিনিস আমি বলে রাখি যে চুম্বকে তোমাদের একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই যে নর্থ আর সাউথ পোল, এটা একটু ওলট পালট হয়ে গেছে। তোমরা একটু কল্পনা করবা যে এখানে যে নীল রংটা আছে না, এটাই হচ্ছে তোমার নর্থ, আর যেটা তোমার লাল আছে সেটা হলো সাউথ। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কনভেনশন না। এখন আপাতত জাস্ট আমাদের কিছু করার নাই দেখে একটু দেখো। আমি এটাকে পূর্ব পশ্চিম দিক বরাবর রেখে দিছি, তাহলে নর্মাল দণ্ডের ক্ষেত্রে এটা কি হইতো? সেভাবে স্থির থাকতো। কিন্তু যদি আমি এই জিনিসটা চুম্বকের ক্ষেত্রে করি, তাহলে দেখো এই যে ঘুরে গেল, ঘুরতে 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 মোটামুটি আমার কিন্তু এইদিকে আমার নর্থ আর এইদিকে আমার সাউথ, এরকম একটা ডিরেকশনে কিন্তু সে আছে। তাহলে তোমরা তো বুঝতেই পারছো। তোমরা যদি ভালো কোনো চুম্বক বা কোনোদিন যদি দেখো, তাহলে সেটা দিয়ে বাসায় একটু ট্রাই করে দেখো। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আমরা অলরেডি দেখছি যে একটা চুম্বকের আমার দুইটা পোল বা মেরু থাকে, একটা হচ্ছে উত্তর আর একটা হলো দক্ষিণ, বা ইংলিশে বললে নর্থ এবং সাউথ। এই দুইটা যে মেরু, যদি দুইটা মেরু সেম হয়, তাহলে আমরা যদি দুইটা চুম্বক দেখি, এটা হচ্ছে আমার চুম্বকের নর্থ পোল, এটা হলো চুম্বকের নর্থ পোল। দুটো যদি আমরা কাছাকাছি আনি, দেখো আমি কিন্তু তাদেরকে কোনোভাবেই একসাথে করতে পারতেছি না। সে দূরে ওপরে নিচে সে ঠেলে দিচ্ছে। তার মানে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় হচ্ছে যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করতেছে। এই সেম জিনিসটা যদি আমরা এই সাউথটা দিয়ে করি, তাহলে দেখো কি হয়, একই ঘটনা, বিকর্ষণ করতেছে। আর যদি আমার বিপরীত মেরু হয়, যেমন আমি ধরো একটা নর্থ নিলাম আর একটা হচ্ছে সাউথ নিলাম, তাহলে দেখো তো কি হয়, এই যে দেখো আমি কিন্তু জোর করে লাগাচ্ছি না, আমি জাস্ট মাঝখানে একটু ধরে রাখার চেষ্টা করতেছি গ্যাপ রেখে, কিন্তু নর্থ পোল কিন্তু সাউথ পোলকে খুব তীব্রভাবে আকর্ষণ করে আটকায় দিচ্ছে। ঠিক যেরকম তোমার পজিটিভ আর নেগেটিভ চার্জ একটা অন্যটাকে আকর্ষণ করে, আবার পজিটিভ পজিটিভ চার্জ আবার নেগেটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক সেম ঘটনা। তারপর আমাদের লাস্ট যে বৈশিষ্ট্যটা, সেটা হলো চৌম্বক মেরু সর্বদা জোড়ায় জোড়ায় থাকে। এখন আমাদের একটা মনে কোশ্চেন আসতে পারে যে এই যে আমাদের যে চৌম্বকটা আমরা দেখতেছি, আমরা একটা কাজ করি না কেন, এই চৌম্বকটা আমি মাঝ বরাবর ধরো কোনো একটা কিছু দিয়ে কেটে দিলাম, তারপরে কি ঘটনা ঘটবে? এরপরে কি বিষয়টা এরকম হবে যে আমার এক মেরু বিশিষ্ট চৌম্বক, নাকি অন্য কিছু? অ্যান্সার হচ্ছে আমার কিন্তু এক মেরু বিশিষ্ট চৌম্বক সেটা হবে না। আমি এটাকে যতবারই কেটে 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 যত ভাগই করি না কেন, আমার কিন্তু প্রত্যেকটা ভাগে দুইটা আলাদা মেরু সৃষ্টি হয়ে যাবে। ঠিক জিনিসটা এরকম। আমি যদি তোমাদেরকে একে দেখাই,
এই যে আমরা মোটামুটি এখানে একটা চুম্বক আঁকলাম, এটা হচ্ছে আমাদের নর্থ আর এটা হলো আমাদের সাউথ পোল। এখন ধরো আমি এই চুম্বকটাকে মাঝ বরাবর কেটে দিচ্ছি, হ্যাঁ, এরপরে যে ঘটনাটা ঘটবে বুঝতে পারছো? আমার যে দুইটা আলাদা যে পার্ট হইলো, সে আলাদা পার্টেও কিন্তু আমার সেম ভাবে উত্তর আর দক্ষিণ মেরু এটা ক্রিয়েট হয়ে যাবে। জিনিসটা একটু মাথায় রেখো, তোমাদের পরীক্ষার হলে অনুধাবনে এটা চলে আসতে পারে। ওকে, এইবার আমরা যখন এই ফেরোচৌম্বক তারপরে প্যারাচৌম্বক আর ডায়াচৌম্বক পদার্থ যখন পড়ছিলাম, সেখানে আমাদের একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে এটাকে আমরা স্থায়ী চৌম্বকে রূপান্তর করতে পারবো কিনা। এখন আমরা দেখি যে স্থায়ী চৌম্বক জিনিসটা আসলে কি। এখানে কি লেখা আছে, যেসব পদার্থকে একবার চুম্বকে পরিণত করলে তারা দীর্ঘকাল তাদের চৌম্বক ধর্ম ধরে রাখতে পারে, তাদেরকে আমরা স্থায়ী চৌম্বক বলি। তো এই জিনিসগুলো আসলে কিভাবে তৈরি করা হয় সেটা নিয়ে যদি আমরা দেখি, এটার আমার উপাদান হলো সাধারণত ইস্পাত, নিকেল, কোবাল্ট বা বিভিন্ন ধাতুর সংকর, যেমন অ্যালনিকো, সুন্দর একটা নাম, মনে রাখতে পারো, দিয়ে এগুলা তৈরি করা হয়। চৌম্বকত্ব কি? বাহ্যিক কোনো প্রভাব ছাড়াই এটা সবসময় চুম্বক হিসাবে কাজ করে। আমি যদি তোমাদেরকে উদাহরণ হিসাবে দেখাই, সব থেকে সুন্দর উদাহরণ হইল, তোমরা এই ধরনের চুম্বক কি সবাই দেখছো না? এই যে দেখো, ভালো করে দেখো, খেলনা চুম্বক আর কি। এই খেলনা চুম্বকগুলো কি আমার এটাকে চৌম্বকত্ব এটা ধরে রাখতে হলে আমার একে কি কিছু করতে হবে? এটা তো সারা জীবন চৌম্বকই থাকবে। হ্যাঁ, আস্তে আস্তে তার পাওয়ারটা হয়তো একটু ক্ষয় হবে, কেনার শুরুতে যে আকর্ষণটা করতো, আস্তে আস্তে তার এই শক্তিটা হয়তো একটু ক্ষয় হবে, কিন্তু দেখতে পাচ্ছ যে আমার জিনিসটা বা বৈশিষ্ট্যটা কিন্তু সারা জীবন একই থাকতেছে। আর এর ব্যবহার কি কি? রেফ্রিজারেটরের দরজা, ফ্রিজে তুমি দেখো না যে ফ্রিজ খুলে তুমি যদি হালকা পুরাপুরি জোরে না লাগায় ছেড়ে দাও দরজাটা, তখন দরজাটা অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায়। তারপরে লাউড স্পিকার, কম্পাস নিয়ে তোমরা মোটামুটি সবাই জানো। তারপরে ছোট খেলনা মোটর যারা একটু ভেঙে দেখবা যে ওখানে কিন্তু আমার এ ধরনের খেলনা চুম্বকের মতো কিছু একটা ওখানে থাকে। আর সুবিধা অসুবিধা কি? এটি ব্যবহারের জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। এখন এই বিদ্যুতের যে কখন প্রয়োজন হবে এই জিনিসটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, যে এর সাথে আমার চুম্বকত্বের কি সম্পর্ক। কিন্তু এই স্থায়ী চুম্বকে আমার সে বিদ্যুৎটা প্রয়োজন হয় না। আর এর অসুবিধা কি? এর অসুবিধা হলো যে এর শক্তি বাড়ানো বা কমানো যায় না, বা মোট কথা কন্ট্রোলেবল না। আমি এটাকে কন্ট্রোল করতে পারবো না। আমার কখনো বেশি দরকার হইতে পারে, কখনো কম দরকার হইতে পারে, সে অনুযায়ী আমি এটাকে বাড়াইতে বা কমাইতে পারবো না। তারপরে আমাদের নেক্সটটা হচ্ছে অস্থায়ী চৌম্বক। অস্থায়ী চৌম্বক কি? স্থায়ী চৌম্বকের ঠিক উল্টা। যেসব পদার্থ কেবল কোনো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বা বিদ্যুৎ প্রবাহের সময় চুম্বকের মতো আচরণ করে এবং উদ্দীপক সরিয়ে নিলে চুম্বকত্ব হারিয়ে ফেলে, তাদের অস্থায়ী চুম্বক বলে। মানে আমরা মোটামুটি ধারণা করতে পারতেছি যে এই ধরনের চুম্বকটা আমার কোনো একটা বাহ্যিক ইফেক্টের মাধ্যমে এটা চুম্বকত্ব প্রদর্শন করে। সে বাহ্যিক যে ইফেক্টটা সেটা কি হতে পারে? সেটা বাহ্যিক একটা চৌম্বক ক্ষেত্র হতে পারে, অ্যান্ড অনেক ইম্পর্টেন্ট ভাবে বিদ্যুৎ প্রবাহ হতে পারে। এখন এই বিদ্যুৎ প্রবাহের সাথে কি সম্পর্ক সেটা আর কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবা, জাস্ট দেখতে থাকো। এবং উদ্দীপক সরিয়ে নিলে চুম্বকত্ব হারিয়ে ফেলে, মানে ইফেক্টগুলো যদি আমি সরাই নেই তখন তারা আর চুম্বক থাকবে না, তখন তারা একটা নর্মাল পদার্থ হিসেবে থাকবে। উপাদান কি? উপাদান সাধারণত নরম লোহা ব্যবহার করা হয়। আর এর চৌম্বকত্ব কি? এর চৌম্বকত্ব হলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। আমরা স্থায়ী চৌম্বকে কি পড়ছিলাম? আমরা স্থায়ী চৌম্বকে পড়ছিলাম যে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না, বাড়াইতে বা কমাইতে পারতাম না, বাট এই অস্থায়ী চুম্বকের চৌম্বকত্ব কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। বিদ্যুৎ প্রবাহ থাকলে এটি চুম্বক, বিদ্যুৎ বন্ধ করলে এটি সাধারণ লোহা। একেই
তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট বলে। আর এর ব্যবহার কি? বৈদ্যুতিক কলিং বেল, ক্রেন, এমআরআই মেশিন, রিলে সুইচ, মানে তুমি যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইউজ করো না, সবাই কিন্তু এই অস্থায়ী বা টেম্পোরারি ম্যাগনেট, বা আরও পরে গিয়ে জানতে পারবা জিনিসটাকে বলে ইলেকট্রোম্যাগনেট, সেটা দিয়ে তোমার কিন্তু চলে। আর সুবিধা বা অসুবিধা কি? এর সবচেয়ে বড় সুবিধা আমরা অলরেডি বলছি যে শক্তি ইচ্ছামতো বাড়ানো বা কমানো যায় এবং মেরু পরিবর্তন করা যায়। তবে এটি সচল রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ শক্তির প্রয়োজন। মানে আমার একটা বাহ্যিক আরেকটা ইনস্ট্রুমেন্ট আমার প্রয়োজন পড়ে। ওকে, এখন তোমরা একটা জিনিস কি জানো? আমরা তো চুম্বক নিয়ে অনেক কথাবার্তা বললাম, বাট আমরা যে জায়গায় থাকি বা যে গ্রহে থাকি, সে গ্রহ পুরাটাই একটা চুম্বক। অবাক লাগতেছে না যে এটা কিভাবে সম্ভব? এটা কেন হয়? চলো আমরা একটু দেখি। পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহা এবং নিকেল রয়েছে। এই অভ্যন্তরে মানে একদম কিলোমিটার কিলোমিটার তোমার গভীরে, যে গভীরতায় এখনো কোনো মানুষ যেতে পারে নাই, যা পৃথিবীর ঘূর্ণনের ফলে গতিশীল থেকে বৈদ্যুতিক প্রবাহর সৃষ্টি করে। মানে বিষয়টা অনেকটা এরকম হয় যে পৃথিবী তো তুমি জানোই যে তার একটা আহ্নিক এবং বার্ষিক গতি আছে, এবং আহ্নিক এবং বার্ষিক গতির সাথে সাথে এই যে গলিত যে লোহা বা নিকেল অন্যান্য ধাতুগুলা, সেটা এক ধরনের বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি করে। এখন এই বৈদ্যুতিক প্রবাহটা অ্যাকচুয়ালি কি, এটা একটু কমপ্লেক্স টপিক, তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। ওকে, প্রবাহের কারণে পৃথিবীর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমরা একটা কথা অলরেডি বারবার বলছি না যে চৌম্বক ক্ষেত্রের জন্য আমার কোনো পদার্থ বা স্পেশালি অস্থায়ী চৌম্বকগুলা কি আমার একটা ইফেক্ট লাগতো, বাইরে থেকে একটা ইফেক্ট লাগতো, সেই ইফেক্টটা আমরা দেখছি যে তড়িৎ প্রবাহ হইতে পারে। তার মানে আমাদের হয়তো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে তড়িৎ প্রবাহের সাথে এই চুম্বকত্বের কোনো একটা সম্পর্ক আছে। ঠিক একই কারণেই আমার পৃথিবীর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এই জন্যেই কিন্তু কম্পাসের কাঁটা কি করে, সব সময় উত্তর দক্ষিণ দিকে অবস্থান করে। কথা হচ্ছে কম্পাস, আমি তো কম্পাসের আশেপাশে তো আমি কোনো চৌম্বক নর্মালি রাখি না, তাহলে কি এমন বিষয় থাকে যে এটা আমার সবসময় উত্তর দক্ষিণ দিকে অবস্থান করে? এর মানে কি? এর মানে অবশ্যই আমার সেখানে একটা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি আছে। সেই উপস্থিতিটাই হচ্ছে আমার প্রমাণ করে যে পৃথিবীও কিন্তু একটা গোল চুম্বক। এর কারণ পৃথিবী নিজেই একটা বিশাল চুম্বকে নিয়ে আচরণ করে। তো পৃথিবীর আউটার কোর বা বহিঃকেন্দ্র মণ্ডল নামে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার যে গলিত লোহা এবং নিকেল থাকবে। পরিচলন স্রোত এই জিনিসটা কি, যে পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপের কারণে এই তরল ধাতুগুলো স্থির থাকে না, ফুটন্ত পানির মতো নিচ থেকে ওপরে এবং উপর থেকে নিচে চলাচল করে। আমরা অলরেডি যেটা বলছি। আরেকটা জিনিস হলো আমার কারণ হলো কোরিওলিস বল। কোরিওলিস বলটা কি, যে পৃথিবী নিজের অক্ষের ওপর অনবরত ঘুরছে, আমরা সবাই জানি, এবং এই ঘূর্ণনের কারণে তরল ধাতুর স্রোতগুলো সোজা না গিয়ে ঘূর্ণিঝড়ের মতো পেঁচিয়ে বা কুণ্ডলি পাকিয়ে ঘুরে। এই গতিশীল পরিবাহী তরল থেকেই ইলেকট্রিক কারেন্ট বা বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয়, যা পরবর্তীতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রূপান্তরিত হয়। এই যে এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি তোমাদের খুব বেশি দরকার নাই, তোমাদের বইয়ে খুব বেশি এগুলো নিয়ে আলোচনাও নেই। তোমাদের যদি মনে হয় যে জিনিসটা একটু ডিপে গিয়ে মনে রাখি, ঠিক তখনই এই জিনিসগুলো একটু পড়ে রাখতে পারো। তাছাড়া পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আশা করি আমরা তাহলে সবাই বুঝতে পারছি যে পৃথিবী কেন একটা চৌম্বক। আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হলো চুম্বক বলরেখা। এখন এই বলরেখা শব্দটার সাথে আমরা আশা করি সবাই পরিচিত, কারণ আমরা তড়িৎ বলরেখা জিনিসটা পড়ছিলাম। আমাদের তড়িৎ বলরেখা জিনিসটা কি ছিল? আমাদের এখানে একটা পজিটিভ চার্জ থাকতো আর এখানে একটা নেগেটিভ চার্জ থাকতো। আমরা দেখতাম যে আমার পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে অনেকগুলো অদৃশ্য রেখা চলে যায়। জিনিসটা কি হইতো, পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জের দিকে চলে যেত। এই যে এই বলরেখাকে গুলোকে আমরা কি বলতাম? তড়িৎ বলরেখা। এবং দ্য সেম ওয়ে আমার এইখানেও একই ঘটনাটাই ঘটে। সেটা হচ্ছে আমার
নর্থ পোল থেকে সাউথ পোলের দিকেও একটা অদৃশ্য বলরেখা দেখা যায়। এই বলরেখাগুলো তো কখনো আমরা দেখতে পাই না, জিনিসটা হচ্ছে কল্পনা করে নেওয়া হয়। আর এই যে বলরেখাগুলোকে আমরা বলবো হচ্ছে চুম্বক বলরেখা। এখন আমার যদি চুম্বক বলরেখা অনেক বেশি হয়, তার মানে আমরা বলতে পারবো যে আমার চুম্বক ক্ষেত্রটাও অনেক শক্তিশালী। আর যদি আমার কম হয়, তাহলে আমরা এটা বলতে পারবো যে আমার কি চুম্বক ক্ষেত্রটা তুলনামূলকভাবে কম। মানে একদম একই জিনিস আর কি, দুইটা জিনিসের মধ্যে একটা অদ্ভুত মিল আছে এই তড়িৎ এবং চুম্বকের মধ্যে। আরো মিল আছে, আর একটু পরে গেলে দেখতে পারবো আর কি। ওকে, এইবারে আমরা চলে আসলাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, বা আমরা যে এতক্ষণ ধরে কথাবার্তা বলতেছিলাম যে বিদ্যুতের সাথে চৌম্বক, বিদ্যুতের সাথে চৌম্বক, কিন্তু বিদ্যুতের সাথে চৌম্বক মানে এটা কেন হচ্ছে, এই জিনিসটা নিয়ে হয়তো আমাদের অলরেডি অনেকবার কোশ্চেনটা চলে আসছে। তাহলে আমরা একটু দেখি যে জিনিসটা আসলে কিভাবে হয়। এখন এই বিদ্যুতের সাথে যে চৌম্বক ক্রিয়া, জিনিসটা তো অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, তাই না? এটা কিন্তু মানুষ একদম চৌম্বক যেদিন আবিষ্কার করছে সেদিনের পর থেকে কিন্তু এই জিনিসটা জানতো না। মানুষ জানতে শুরু করছে 1820 সালে, যখন ডেনমার্কের পদার্থবিদ হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড এই বিদ্যুতের কারণে যে চৌম্বকীয় প্রভাব তৈরি হয় সেটা প্রথম লক্ষ্য করে। মানে সে জিনিসটা খেয়াল করছে যে আমার এই ঘটনাটা ঘটে। সে কি করছে আমরা একটু দেখি তো, আমরা একটু দেখি, এক্সপেরিমেন্টটা একটু নিজেরা করার চেষ্টা করি। সে এই ছবির মতো একটা সার্কিট নিচ্ছে। সার্কিটের এখানে আমার ব্যাটারি আছে, ব্যাটারির সাথে এখানে আমার যে কোনো একটা রোধ আছে, আর এই সার্কিটের কাছে আমার একটা কম্পাস রেখে দিছে সে। এরপরে সে একটা কাজ করছে, সে সার্কিটটা চালু করে দিছে। সার্কিটটা চালু করে দিলে কি হবে, আমার আমার এই যে তড়িৎ প্রবাহিত হবে। ভালো কথা, তড়িৎ প্রবাহিত হইল। তড়িৎ প্রবাহের সাথে সাথে সে দেখতে পাইছে যে এই যে শুরুতে আমার এই কম্পাসটা কি ছিল, শোয়ানো ছিল না, সে কিন্তু তার দিকটা পরিবর্তন করে ফেলতেছে। তাহলে সে কখন তার দিকটা পরিবর্তন করতে পারবে, যখন সেখানে একটা সক্রিয় চৌম্বক ক্ষেত্র থাকবে। তাছাড়া তো সে এটা জীবনও করতে পারতো না। তখন থেকে আসলে এই ওরস্টেড বুঝতে পারছে যে তড়িৎ প্রবাহের কারণে আমার সেখানে একটা চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট হয়ে যায়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এবার ব্যাটারি ডিরেকশনটা উল্টা করে দিই। ফার্স্টে কি হয়েছে, ফার্স্টে আমাদের এই যে এই সাউথ পোলটা আমার ছিল বাম দিকে, এবং সে কি ক্লকওয়াইজ সে ঘুরে গেছে। কিন্তু এবার আমরা যদি একটু উল্টায় দেই, এবার দেখো কি হয়েছে, এবার কিন্তু আমার আগে যেদিকে ঘুরছিল তার উল্টা দিকে ঘুরে গেছে এই সাউথ পোলটা। তার মানে আমরা মোটামুটি এটাও জানতে পারলাম যে কারেন্টের ডিরেকশনের সাথেও কিন্তু আমার এই চৌম্বক ক্ষেত্রের দিকটা চেঞ্জ হইতে পারে। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। ওকে, তার মূল পর্যবেক্ষণটা কি ছিল আমরা তো অলরেডি দেখলাম। তিনি দেখেন যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত করার সময় তার পাশে থাকা কম্পাস বা চৌম্বক শলাকাটি তার অবস্থান থেকে সরে যায় বা বিক্ষিপ্ত হয়। আমরা দেখলাম তো অলরেডি, নিজের প্রুফ দেখলাম। এখন সেখান থেকে সে কি ডিসিশন নিছে, সে ডিসিশনটা নিছে যে বিদ্যুৎ প্রবাহ এবং চৌম্বকত্ব এই দুটি বিষয়ের মধ্যে একটা নিবিড় পারস্পরিক সংযোগ রয়েছে। এখন এর গুরুত্ব আর প্রভাব কি, মানে এই জিনিসটা জেনে আমাদের কি লাভ হইলো বাস্তব জীবনে? অনেক অনেক লাভ হয়েছে। ওরস্টেডের এই যুগান্তকারী আবিষ্কারটি বিজ্ঞান জগতে তড়িৎ চৌম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে বিশদ পড়াশোনা এবং গবেষণার এক নতুন দিগন্ত খুলে দেয়। মানে এই সিম্পল জিনিসটাকে ডেভেলপ করতে 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 কিন্তু এখনকার যেই যত ধরনের তুমি ইলেকট্রনিক ডিভাইস দেখো, ইউজ করো, সবগুলাই আমার কিন্তু এই আবিষ্কারের প্রতি
কি বলবো আমি, যে এই আবিষ্কারটা হয়েছে দেখেই আমরা এত কিছু আমরা দেখতে পারতেছি চারপাশে। আর পরবর্তী উন্নয়ন কি, যে তার এই আইডিয়ার উপর ডিপেন্ড করে পরবর্তী যারা সায়েন্টিস্টরা আছে তারা জিনিসটা আরো ভালোভাবে ডেভেলপ করছে, এবং এই ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু আমাদের নতুন নতুন যেসব যন্ত্র সেগুলো আমাদের আবিষ্কার হয়েছে। ওকে, এখন এই বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এটাকে যদি আমরা একটু ডিফাইন করার চেষ্টা করি তাহলে কি হয় দেখো, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেই পরিবাহীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই ঘটনাকেই বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। জিনিসটা তো তোমরা অলরেডি বুঝতেই পারছো যে আমি যদি কোনো একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত করি তাহলে সেটা চারপাশে আমার একটা চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে, তাই না? জিনিসটা একদম খুবই সিম্পল। তাহলে দেখি এটা নিয়ে আমরা সামনে আর কি করতে পারি। ওকে, আমরা এখন চৌম্বক ক্ষেত্র নিয়ে আমরা অনেক কথাবার্তা বলতেছিলাম, কিন্তু এই চৌম্বক ক্ষেত্র কি এই জিনিসটা আমরা এখনো ঠিক মতো ডিফাইন করি নাই। আমরা একটু ডিফাইন করার ট্রাই করি। ধরলাম এটা হলো আমার একটা চৌম্বকের সাউথ পোল, আর এটা হলো আমার নর্থ পোল। তা আমরা অলরেডি দেখছি যে এই নর্থ এবং সাউথ পোল এর মাঝামাঝি আমাদের একটা চৌম্বক ক্ষেত্র থাকে। জিনিসটা এরকম হয় যে তার মধ্যে আমার একটা আকর্ষণ, বা যদি আমাদের দুইটা একই পোল যদি থাকে তাহলে তার মধ্যে একটা বিকর্ষণ বল ক্রিয়েট হয়। এই আকর্ষণ আর বিকর্ষণ বলটা যে একটা ক্ষেত্র নিয়ে তৈরি হয়, সেই ক্ষেত্রকে আমরা কিন্তু বলতে পারবো হলো চৌম্বক ক্ষেত্র। বুঝতে পারছো? মানে জিনিসটা খুবই সিম্পল। তোমরা তো নিশ্চয় তড়িৎ ক্ষেত্র পড়ছো, তাই না? ঠিক তড়িৎ ক্ষেত্রের মতোই একই একটা জিনিস। চৌম্বক ক্ষেত্রের মান মূলত চৌম্বক ফ্লাক্স ঘনত্ব হিসাবে পরিমাপ করা হয়। এই চৌম্বক ফ্লাক্স ঘনত্বটা অ্যাকচুয়ালি কি, এটা তোমরা যখন কলেজে উঠবা তখন আরো ভালো করে জানতে পারবো আর কি। আপাতত এতটুকু জেনে রাখো যে আমার চৌম্বক ফ্লাক্স হচ্ছে কোনো একটা চৌম্বকের একক ক্ষেত্রফল থেকে যে কয়টা চৌম্বক বলরেখা নির্গত হয় সেটাকে আমরা চৌম্বক ফ্লাক্স বলতে পারি। এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি। আর আরেকটা জিনিস মাথায় রেখো, এই জিনিসটা নিয়ে যদিও তোমাদের এসএসসি লেভেলে কোনো অ্যাপ্লিকেশন নাই, সেটা হচ্ছে আমার এই চৌম্বক ক্ষেত্রটা হলো এক ভেক্টর রাশি, মানে এর মান আর দিক দুটাই আছে। তোমরা তো তড়িৎ ক্ষেত্র পড়ছো বা তড়িৎ প্রাবল্য পড়ছো না? তড়িৎ প্রাবল্য এটা তো ভেক্টর রাশি ছিল। ঠিক একইভাবে এই যে আমার চৌম্বক ক্ষেত্র, এটাও আমার কিন্তু ভেক্টর রাশি। চৌম্বক ক্ষেত্রের যে এসআই একক, সে এসআই একক হলো আমার টেসলা, সংক্ষেপে টি। আর এটার সিজিএস একক হলো তোমার গাউস, সংক্ষেপে জি। এই দুটার মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে, তোমরা মনে রাখতে পারো চাইলে। সেটা হচ্ছে 1 টেসলা ইজ ইকুয়াল 10 টু দি পাওয়ার 4 গাউস। এটা ইচ্ছা করলে তোমরা একটু মাথায় রাখতে পারো।